শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পাঠদান কার্যক্রমে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচিত অধ্যায়টি হচ্ছে অধ্যায় 10। আসো দেখে নেওয়া যাক 10ম অধ্যায়ে কি আছে। দশম অধ্যায়টির নাম হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। তাহলে প্রথমেই আমরা জানবো আবহাওয়া কি এবং জলবায়ু কি। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। আবার অন্যদিকে জলবায়ু হলো এই যে আবহাওয়া, এই আবহাওয়ার দীর্ঘদিনের আবহাওয়ার গড় অবস্থাটাই হলো জলবায়ু। এবার আসো আমাদের পাঠ্য বইয়ে কি আছে সেটা দেখে নিই। সবাই তোমাদের পাঠ্য বইয়ের এই আবহাওয়া জলবায়ু অধ্যায়টি খুলে নেবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বা হালকা কুয়াশা থাকতে পারে অথবা তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আবহাওয়ার পূর্বাভাস বলতে আমরা কি বুঝি? তোমরা নিশ্চয়ই আবহাওয়ার খবর শুনে থাকো। সেখানে কি বলা হয় যে আগামীকাল কি হবে, বৃষ্টি হতে পারে বা তাপমাত্রা বেশি থাকবে। এটাই হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস, যেটা আগে থেকে বলা হয় সেটা হচ্ছে পূর্বাভাস। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। যেমন কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন, বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। তোমরা খেয়াল করবে আমাদের প্রতিদিনের আবহাওয়া কি একই রকম হয়? কখনো দেখা যায় খুব বেশি গরম পড়ে, আবার কখনো দেখা যায় অপেক্ষাকৃত কম গরম পড়ে, আবার কোনোদিন দেখা যায় কি বৃষ্টি হচ্ছে, আবার কোনোদিন বৃষ্টি হচ্ছে না। তার মানে কি আবহাওয়াটা কি হচ্ছে প্রতিদিনই পরিবর্তিত হতে পারে। দৈনন্দিন আবহাওয়ায় আসি, খেয়াল করো এই যে ছবিগুলো, একটা ছবিতে কি দেখা যাচ্ছে, দুটো বাচ্চা কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, ব্যাগ কাঁধে নিয়ে। এবং সেখানে কি দেখা যাচ্ছে, সূর্য উঠেছে। সূর্য ওঠা মানেই কি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তাহলে এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল দিন। আবার অন্যদিকে এই চিত্রটিতে দেখতে পাচ্ছি বৃষ্টির দিন। দেখো একজন লোক ছাতা মাথায় দিয়ে যাচ্ছে এবং বৃষ্টি পড়ছে। তার মানে এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি যে দৈনন্দিন আবহাওয়া কোনোদিন কি থাকতে পারে, রৌদ্রোজ্জ্বল দিনও হতে পারে, আবার বৃষ্টির দিনও হতে পারে। এবার আসো আবহাওয়ার উপাদান সম্পর্কে জেনে নেওয়া যাক। আবহাওয়ার উপাদান কোনগুলো? আমরা কোনো জায়গার আবহাওয়া, আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি। এগুলি হচ্ছে আবহাওয়ার উপাদান। এবার আসো জানা যাক আবহাওয়ার অবস্থাটা বলতে আমরা কি বুঝি। সংবাদ মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেটে আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমাদের যে সংবাদ মাধ্যম থেকে আমরা কিন্তু আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বাংলাদেশের আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে থাকে। এখানে দেখো প্রতীকগুলো দেওয়া আছে। এই যে নিচে যে কোন প্রতীক দেখে আমরা কি বুঝবো যে দিনটি কেমন যাবে বা আবহাওয়ার পূর্বাভাসটা কি। প্রথম চিত্রটি দেখো রৌদ্রোজ্জ্বল, তার মানে এই প্রতীকটা হচ্ছে রৌদ্রোজ্জ্বল দিনের প্রতীক। আবার আংশিক মেঘাচ্ছন্ন, দেখো সূর্য আছে আমার সাথে কি আছে, মেঘ আছে, তাহলে এই প্রতীক দিয়ে আমরা বুঝতে পারছি এটা আংশিক মেঘাচ্ছন্ন। 3 নম্বর চিত্রটি দেখো বর্ষণ মুখর, দেখো এখানে মেঘ থেকে কি হচ্ছে, এখানে বিদ্যুৎ বা বজ্র বৃষ্টির একটা প্রতীক দেখানো হয়েছে। আবার এখানে দেখো সূর্য আছে, মেঘ আছে, বৃষ্টির চিহ্ন আছে, আবার বজ্রপাতের চিহ্নও কিন্তু আছে। তাহলে এটা কি বজ্র সহ বৃষ্টি, তাহলে এইটি হচ্ছে বজ্র সহ বৃষ্টির প্রতীক। বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্রবৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে কুয়াশা এবং শুকনো মৌসুমে আবছায়া বা ধুলাময় অবস্থা একটি সাধারণ ঘটনা। এবার আসো তাপমাত্রা। কোনোদিন আমরা ঠান্ডা, আবার কোনোদিন গরম অনুভব করি। বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থাই হলো তাপমাত্রা। আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন বা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি। এই দেখো পাশের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি কি কুয়াশা। কুয়াশা এটা আমরা কখন দেখতে পাই, কোন কালে দেখতে পাই কুয়াশা? শীতকালে আমরা এই কুয়াশা দেখতে পাই।
এবার আসো আরেকটি আবহাওয়ার উপাদান হচ্ছে আর্দ্রতা। যখন চারপাশের বাতাস ভেজা ও চটচটে থাকে আমরা সেই আবহাওয়াকে আর্দ্র আবহাওয়া বলি। আমাদের চারপাশের বাতাস ভেজা বা চটচটে থাকে সেই আবহাওয়াটাকে আমরা বলি আর্দ্র আবহাওয়া। এখন আসো জানা যাক আর্দ্রতা কি। আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণ। আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প হচ্ছে তার পরিমাণ। বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে কি থাকে, বায়ুমণ্ডলে আর্দ্রতাটা বেশি থাকে। আর যদি জলীয় বাষ্প কম থাকে তাহলে আর্দ্রতাও কম থাকে। যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন আমরা খুব সহজেই ঘেমে যাই। আবার বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন আমরা শুষ্ক অনুভব করি। আমরা আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আর্দ্র বা শুষ্ক বলে থাকি। এবার আসো আরেকটি উপাদান বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। আমরা কিন্তু জানি যে আমাদের চারপাশে বায়ু আছে, কিন্তু এই বায়ু প্রবাহটা হচ্ছে কি আমাদের চারপাশে অবস্থা থেকে লক্ষ্য করা যায়। যখন আমরা দেখব যে গাছের পাতা নড়ছে, তারপর হচ্ছে বাতাস বইছে, সেটাই হচ্ছে বায়ু প্রবাহ। এই জন্য বলা হয়েছে বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহ কতটা শক্তিশালী তা আমরা বিদ্যালয়ে পতাকা ওড়া বা গাছের ডালপালা নড়াচড়া ইত্যাদি দেখে বুঝতে পারি। যেমন আমি একটু আগেই বললাম যে কি দেখে আমরা বায়ু প্রবাহ হচ্ছে সেটা বুঝতে পারি, যে গাছের ডালপালা নড়ছে। এছাড়া বিদ্যালয়ের পতাকা ওড়া দেখেও আমরা বুঝতে পারি। এই যে দেখো এই নিচের ছবিতে কিন্তু দেখা যাচ্ছে কি যে বায়ু প্রবাহের কারণে কি হচ্ছে, গাছগুলো কি এক পাশে কি বাতাসের দিকে প্রবাহিত হচ্ছে। খেয়াল করো, এই যে আমরা এখন যেটা জানলাম আবহাওয়া সম্পর্কে। আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা প্রতিদিন পরিবর্তিত হয়। এটাও থেকে কিন্তু আমরা কি বুঝতে পারি, এটা হচ্ছে একটা আবহাওয়ার সংজ্ঞা। আমরা কখনো একই ধরনের আবহাওয়া দেখতে পাই না, আবহাওয়া বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। এটা তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে আবহাওয়া প্রতিদিন একরকম থাকে না, এটা প্রতিদিনের কি হয় পরিবর্তিত হতে পারে। এবার আসো আবহাওয়া পরিবর্তনের কারণ, আবহাওয়া কেন পরিবর্তন হয়। এক, তাপমাত্রার পরিবর্তন। সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার বিকেলে যখন সূর্য অস্ত যায় তখন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রা কমতে থাকে। তোমরা কিন্তু এটা নিজেরাই লক্ষ্য করতে পারো, যখন সূর্য ওঠে তখন কি হয়, আস্তে আস্তে আমাদের তাপমাত্রাগুলো বাড়তে থাকে এবং আমরা গরম অনুভব করি। আবার যখন সূর্য অস্ত যায় তখন কি হয়, তখন তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে এবং তখন তুলনামূলকভাবে আমরা কি করি, ঠান্ডা অনুভব করি। এটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়। দেখো এই ছবিতে পূর্ব দিকে সূর্য উঠেছে এবং সূর্য আস্তে আস্তে কোথায় যায়, আস্তে আস্তে পশ্চিম আকাশে যে এবং পশ্চিম দিকে অস্ত যায় এবং সেই সূর্যের অবস্থানের মাধ্যমে কিন্তু আমরা তাপমাত্রা কি হয় ভিন্ন ভিন্ন ধরনের হয়। এবার আসো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কিভাবে আবহাওয়ার পরিবর্তন করে। বায়ু প্রবাহ আবহাওয়ার পরিবর্তন ঘটায়, যেমন কোনো এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়। তোমরা দেখে থাকবে আকাশের দিকে তাকালে মেঘ কি হয়, নড়ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছে, সে স্থান পরিবর্তন করছে। আবার বাতাসি মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। মাঝে মাঝে বায়ু প্রবাহ অনেক শক্তিশালী বড় বা সাইক্লোন সৃষ্টি করে। আর আসলে সাইক্লোন হচ্ছে ঘূর্ণায়মান বায়ু প্রবাহ, বায়ু প্রবাহের ঝড়টাই হচ্ছে সাইক্লোন। এই যে দেখো চিত্রতে সূর্য এবং সূর্য খেয়াল করো, সূর্য যখন অতিরিক্ত তাপ দেয় তখন কি হয়, বায়ুটা গরম হয়ে উপরে উঠে যায় এবং সেই সাথে ঠান্ডা বায়ুটা নিচের দিকে চলে আসে। এবার আসো মেঘ। রোদের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন কি হয়, সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা তৈরি করে। তোমরা জানো যে জলীয় বাষ্প কি হয়, ঠান্ডা হলে পানিকণায় পরিণত হয়।
এই ক্ষুদ্র পানিকণা আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। আমরা বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উপরে এবং দেখতে কেমন তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণীবিভাগ করা হয়। এই যে দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি কি যে 4 ধরনের মেঘ দেখতে পাচ্ছি। দেখো সাদা ধোঁয়ার মতো মেঘ, এটাকে কি বলে? এই ধরনের মেঘকে পুঞ্জ পুঞ্জ মেঘ। আবার এই পাশে দেখি এটা কি স্তরীভূত, পুরো আকাশটাই কি হচ্ছে যে মেঘ দিয়ে ভরা এবং স্তরে স্তরে সাজানো। এবং এখানে আসে এই চিত্রতে এটা হচ্ছে উঁচু স্তূপাকার মেঘ বা পুঞ্জ মেঘ, মানে এক জায়গায় স্তূপ হয়ে আছে। আবার এখানে দেখি এই চিত্রতে ধূসর স্তরীভূত মেঘ, মানে কি ধূসর মানে কি কালো, কালো অন্ধকারাচ্ছন্ন মেঘ, ধূসর স্তরীভূত মেঘ বলে এটাকে। এবার আসে কুয়াশা। কুয়াশা এক ধরনের মেঘ যা আমরা ভূপৃষ্ঠে দেখে থাকি। আসলে আমরা কুয়াশা কোন কালে দেখে থাকি? কুয়াশা আমরা শীতকালে দেখে থাকি। এই কুয়াশাও হচ্ছে এক ধরনের মেঘ। কুয়াশা আবার গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণার সৃষ্টি করে, এটি হলো শিশির। এই শিশিরও কিন্তু শীতকালে দেখা যায়। বিভিন্ন ধরনের ক্ষুদ্র বস্তু যেমন ধূলিকণা থেকে তৈরি হয় আবছায়া অবস্থা। এবার আসো বৃষ্টি। মেঘের ক্ষুদ্র পানিকণাগুলো মিলিত হয়ে বড় পানিকণা তৈরি করে। মেঘের পানিকণাগুলো কি হয়? মেঘের ক্ষুদ্র যে পানিকণাগুলো সেগুলো আস্তে আস্তে মিলিত হয়ে বড় পানিকণা তৈরি করে। এই বড় পানিকণাগুলো আর বাতাসে ভেসে বেড়াতে পারে না। তখন কি হয়? ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে, এটাই হলো বৃষ্টি। অনেক সময় বৃষ্টির সাথে শিলাও পড়ে। তোমরা দেখে থাকবে বর্ষাকালে বৃষ্টির সাথে কি হয়? শিলাও পড়ে। আসলে শিলা কি? শিলা হলো অসম আকৃতির বরফের টুকরো যা জমাটবদ্ধ বৃষ্টি থেকে তৈরি হয়। অসম আকৃতি মানে কি? শিলার কিন্তু কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কোনোটা বড় হতে পারে, কোনোটা ছোটও হতে পারে, এজন্য বলা হয়েছে অসম আকৃতির। এবং এই শিলাটা কি আসলে জমাটবদ্ধ বৃষ্টি থেকেই তৈরি হয়। এই যে দেখো বৃষ্টি, আমরা এই চিত্রতে দেখতে পাচ্ছি কি বৃষ্টি হচ্ছে, এখানে প্রবল বর্ষণ হচ্ছে। এতক্ষণ আমরা জানলাম যে আবহাওয়াটা কি বা আবহাওয়া পরিবর্তনের কারণ কি। এখন আমরা জানবো এই যে এই আবহাওয়া আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে বা কিভাবে প্রভাবিত করে। আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। যেমন শীত লাগলে আমরা কি করি? গরম কাপড় পরি। বৃষ্টি হলে বা রৌদ্রোজ্জ্বল দিনে আমরা ছাতা নিয়ে বাইরে যাই। তোমরা নিশ্চয়ই এই একই কাজ করো। যখন কি হয়? শীতকাল হয়, শীতকাল আমরা গরম কাপড় পরি যাতে আমাদের শীত কম লাগে। আবার বৃষ্টি হলে এবং যেদিন তাপমাত্রা বেশি থাকে সেদিন আমরা কি ছাতা নিয়ে বের হই। বৃষ্টি হলো পানির অন্যতম প্রধান উৎস। একটু আগে আমরা বৃষ্টি জানলাম। বৃষ্টি কি? এই বৃষ্টিতে হলো পানির অন্যতম প্রধান উৎস। বৃষ্টির পানিতে কি হয়? গাছপালা সতেজ হয়, ভালো ফসল ফলে। তবে এই আবহাওয়া সবসময় কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আনে না। আমাদের জন্য এই আবহাওয়া কিন্তু মাঝে মাঝে কুফলও বয়ে আনে। যেমন বন্যা, যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কি হবে? এত পানি কোথায় যাবে? নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যেতে পারে। তাহলে এই যে যখন খুব বেশি বৃষ্টিপাত হবে তখন কি হবে? পানির পরিমাণ বেড়ে যাবে, এবং এই বেড়ে গেলে এই পানি কোথায় যাবে? তখন কি হয়? নদীর পানি বৃদ্ধি পাবে, এবং এই নদীর পানি যখন অতিরিক্ত বৃদ্ধি পাবে তখন এই সমতল ভূমি কি হবে? ডুবে যাবে। আবার রাস্তাঘাট তলিয়ে যেতে পারে, মাঠের ফসল, বাড়িঘর পানির নিচে তলিয়ে যেতে পারে। এই অবস্থায় হলো বন্যা। এই যে দেখো নিচের চিত্রগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? সমতল ভূমি ডুবে গিয়েছে, তারপর হচ্ছে ঘরবাড়ি ডুবে গিয়েছে, ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। তারপরে যে যাতায়াত করার জন্য কি হচ্ছে? এই যে কলা গাছের উপর দিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আবার এই চিত্রটিতে দেখতে পাচ্ছি তার আশ্রয়ের জন্য তারা গবাদি পশু এবং মানুষ তারা সবাই আশ্রয়ের জন্য এই বন্যার পানি দিয়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। এবার আসো জলবায়ু। আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই ধারাই হলো জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। আমরা আগেই জেনেছি যে আবহাওয়া হচ্ছে প্রতিদিনকার অবস্থা, আর জলবায়ু হলো বছরের পর বছরের আবহাওয়াটার গড় করে যে অবস্থা সেটাই হচ্ছে জলবায়ু। বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত, এখানে বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে। রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6°C। রাশিয়ার জলবায়ুকে আমরা শীতল জলবায়ু বলতে পারি। খেয়াল করো, বার্ষিক গড় তাপমাত্রা থেকে কিন্তু বোঝা যাচ্ছে আসলে জলবায়ুটা কি হতে পারে। আমাদের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা 26°C, এর জন্য বাংলাদেশের জলবায়ুটা কি উষ্ণ ও আর্দ্র। উষ্ণ মানে কি তাপমাত্রা বেশি, এবং আর্দ্র মানে কি ভেজা। রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা 6°C, এবং সেটা কি খুবই কম, এবং এর জন্য রাশিয়ার জলবায়ুকে কি বলা হচ্ছে, শীতল জলবায়ু বলা হচ্ছে। এবার আসো, কোন নির্দিষ্ট স্থানে জলবায়ু ওই স্থানের অক্ষাংশ, সমুদ্র পৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে। তাহলে এখন আসো জেনে নেওয়া যাক যে অক্ষাংশটা আসলে কি। অক্ষাংশ হলো বিষুবরেখা থেকে কোন স্থানের দূরত্ব। বিষুবরেখাটা কি, এই যে দেখো চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীর যে এই কেন্দ্র বরাবর যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি বিষুবরেখা, এটাকে বলে বিষুবরেখা। অক্ষাংশ হলো বিষুবরেখা থেকে কোন স্থানের দূরত্ব। বিষুবরেখার নিকট সূর্য খারাপভাবে কিরণ দেয়। এই যে দেখো সূর্যের আলোটা কি হচ্ছে, সরাসরি বিষুবরেখার উপর কিরণ দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোন স্থান সবচেয়ে বেশি গরম অনুভূত হয়। ভূপৃষ্ঠ অর্ধবৃত্তাকার, তাই বিষুবরেখা থেকে দূরবর্তী স্থানে কি হয়, সূর্য কিরণ কি অপেক্ষাকৃত কম পাচ্ছে, ফলে গরমটাও কি হচ্ছে অপেক্ষাকৃত কম। ফলে এই সকল স্থান অপেক্ষাকৃত শীতল। অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু তত শীতল হবে। দেখো এই চিত্র দিয়ে বোঝানো হচ্ছে যে এই চিত্রটাকে বলা হলো যে সমুদ্র থেকে স্থানটির দূরত্ব, এই যে সমুদ্র এর থেকে স্থানটির দূরত্ব বোঝাচ্ছে হচ্ছে এভাবে, এবং সমুদ্র পৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা হচ্ছে এই চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে। এবার আসো বাংলাদেশের জলবায়ু সম্পর্কে জেনে নেওয়া যাক। বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই 6টি ঋতু রয়েছে। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হচ্ছে গ্রীষ্মকাল, এগুলো আমরা কিন্তু আগেই জানি। এটি বছরের সবচেয়ে উষ্ণ ঋতু, মানে কি সবচেয়ে গরম। আষাঢ় ও শ্রাবণ 2 মাস বর্ষাকাল, এ সময় কি হয়, এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল, শরতের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস হেমন্তকাল, হেমন্তকালে কি হয়, এটি ফসল ঘরে তোলার ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল, এই সময় বাংলাদেশে ঠান্ডা অনুভূত হয়। ফাল্গুন ও চৈত্র মাস হলো বসন্তকাল, এই সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে। এটি বাংলাদেশের জলবায়ুর কাঠামো। বছরের পর বছর ধরে আমরা এই ধরনের আবহাওয়ায় আমরা দেখে আসছি। এখানে দেখো এই চিত্রের মধ্যে আমাদের 6টি ঋতু দেখানো হয়েছে, যেমন প্রথমটা হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে দেখো সূর্য দেখতে পাচ্ছি, এবং এখানে কি সবচাইতে উষ্ণতম ঋতু। দ্বিতীয় হচ্ছে বর্ষা, বর্ষাকালে বৃষ্টি হয়। তারপর হচ্ছে এই যে দেখা যাচ্ছে বর্ষাকালের একটা ফুল, পদ্ম ফুল। 3 নম্বর হচ্ছে শরৎকাল, শরতের আকাশে নীল মেঘ দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাই, কাশফুল। হেমন্তকাল, হেমন্তকাল কি ফসল ঘরে তোলার ঋতু, এবং হেমন্তকালে কি হয়, নবান্ন উৎসব হয়। আচ্ছা শীতকাল, এই যে শীতকালে কি দেখা যাচ্ছে, যে গরম কাপড় পরেছে, কুয়াশা দেখা যাচ্ছে। আর বসন্তকালে কি হয়, বসন্তকালে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকে, এবং গাছপালা কি হয়, নতুন নতুন পাতা এবং ফুল দেখা যায়। বাংলাদেশের ঋতুগুলো উত্তর গোলার্ধের অন্যান্য দেশ থেকে ভিন্ন। অন্যান্য দেশগুলোতে মাত্র 4টি ঋতু রয়েছে, যেমন জুন থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রীষ্মকাল, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শরৎকাল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল, এবং মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত হলো বসন্তকাল। শুধুমাত্র বাংলাদেশে 6টি ঋতু, এবং অন্যান্য দেশগুলোতে কি দেখা যাচ্ছে, উত্তর গোলার্ধের অন্যান্য দেশগুলোতে 4টি ঋতু। এবার আসো শূন্যস্থান পূরণ। আমাদের অনুশীলনীতে যে শূন্যস্থান পূরণগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক। 1 নাম্বার, কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা হলো ড্যাশ। কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা হলো জলবায়ু। 2, মেঘের ক্ষুদ্র পানিকণা একত্রে মিলিত হয়ে ড্যাশ হয়, একত্রে মিলিত হয়ে বৃষ্টি হয়। 3, বাংলাদেশে ড্যাশ কালে কুয়াশা পড়ে।
বাংলাদেশে শীতকালে কুয়াশা পড়ে। 4 ভালো ফসল ফলাতে ড্যাশ প্রয়োজন, ভালো ফসল ফলাতে বৃষ্টির পানি প্রয়োজন। এরপর আসে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 আবহাওয়ার উপাদানগুলোর নাম লিখো। আবহাওয়ার উপাদানগুলোর নাম হলো 1 আকাশের অবস্থা, 2 আর্দ্রতা, 3 বৃষ্টিপাত, 4 বায়ুর তাপমাত্রা, 5 বায়ু প্রবাহ। 2 আর্দ্রতা বলতে কি বুঝো? বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণকে আর্দ্রতা বলে। 3 কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য। কুয়াশা এক ধরনের মেঘ যা আমরা ভূপৃষ্ঠে দেখে থাকি। কুয়াশা যখন গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা সৃষ্টি করে। এবার আসো বড় প্রশ্ন। বাংলাদেশের জলবায়ু কেমন তা বর্ণনা করো। একটু আগে আমরা বাংলাদেশের জলবায়ু সম্পর্কে রিডিং এ পড়েছি এবং সেখান থেকে আমরা এই জলবায়ুটা লিখতে পারি। বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই 6টি ঋতু রয়েছে। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। এটি বছরের সবচেয়ে উষ্ণতম ঋতু। আষাঢ় ও শ্রাবণ 2 মাস বর্ষাকাল। এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল। শরতে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস হেমন্তকাল। এটি ফসল ঘরে তোলার ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল। এই সময়ে বাংলাদেশে ঠান্ডা অনুভব হয়। ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল। এই সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে। এটি বাংলাদেশের জলবায়ু কাঠামো। এবার আসে 2 নম্বর, মেঘ কিভাবে তৈরি হয়। রোদের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তা সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। এভাবে মেঘের সৃষ্টি হয়। 3 নম্বর, অতিবৃষ্টি হলে কি সমস্যা হয়। অতিবৃষ্টি হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন 1 সমতল ভূমি ডুবে যেতে পারে, রাস্তাঘাট তলিয়ে যেতে পারে। 3 মাঠের ফসল তলিয়ে যেতে পারে। 4 বাড়িঘর পানির নিচে তলিয়ে যেতে পারে। 5 মানুষের দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়। 6 গবাদি পশু পাখির খাবারের সমস্যা হয়। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। এক পাশে হচ্ছে আবহাওয়া এবং আরেক পাশে হচ্ছে জলবায়ু। 1 নম্বর, কোন স্থানের বায়ুমণ্ডলের অল্প সময়ের অবস্থাকে আবহাওয়া বলে। অন্যদিকে জলবায়ুকে কি বলে? 1 নম্বর, কোন স্থানের আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে আবহাওয়া বলে। 2 নম্বর, আবহাওয়া একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা। অন্যদিকে 2 জলবায়ু। জলবায়ু একটি বৃহৎ এলাকা অর্থাৎ কোন দেশের বা মহাদেশের দীর্ঘস্থায়ী অবস্থা। 3 নম্বর, আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়। জলবায়ুতে 3 নম্বর, জলবায়ুর পরিবর্তন হতে অনেক বছর লেগে যায়। আবহাওয়া 4 নম্বর, অল্প জায়গা নিয়ে হিসাব করা হয়। আবহাওয়া অল্প জায়গা নিয়ে হিসাব করা হয়। অন্যদিকে জলবায়ু 4 নম্বর, জলবায়ু বিশাল এলাকা নিয়ে হিসাব করা হয়। এবার আসো অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের রিডিং এর ভেতর থেকে। আবহাওয়া কাকে বলে? আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। 2 নম্বর, বৃষ্টি কি? মেঘের ক্ষুদ্র পানিকণাগুলো একত্রিত হয়ে বড় পানিকণায় পরিণত হয়ে বাতাসে ভেসে বেড়াতে পারে না। ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে, এটি হলো বৃষ্টি। 3 নম্বর, মেঘ কি? সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হওয়া ক্ষুদ্র পানিকণা যা আকাশে দল বেঁধে ভেসে বেড়ায়। 4 জলবায়ু কি? জলবায়ু হলো কোন স্থানে বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। 5 নম্বর, শিশির। কুয়াশা গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণার সৃষ্টি করে, এটি শিশির। এবার হলো ডান বাম। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এই বাম ডানটা আমি তোমাদেরকে, তোমরা নিজেরাই করবে, কিন্তু আমি তোমাদেরকে সাহায্য করব। 1 নম্বর বাম ডান, বায়ু প্রবাহ হলো, দেখো তো বায়ু প্রবাহের সাথে কোনটা যাবে ডান পাশে? বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। 2 নম্বর, নদীর পানি বৃদ্ধি পেয়ে কি হয়? সমতল ভূমি ডুবে যেতে পারে। 3 নম্বর, বৃষ্টি হলো পানির অন্যতম প্রধান উৎস। 4
রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত। 5 আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে। 6 বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয়। এই আবহাওয়া জলবায়ু অধ্যায়টি তোমরা বাসায় ভালোভাবে রিডিং করবে এবং আমি যেই শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, বাম ডান পড়ালাম সেগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। আবার অন্য নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।